এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আজ থেকে প্রায় 3-4 দিন আগের, আর 3-4 দিনের একটানা একটা ভিডিও। মানে আমি প্রায় 8-9 বছর পর গেছিলাম আমার ছোটো মাসির বাড়ি হাসনাবাদ বা বসিরহাটের দিকে। পৌষ পার্বণ উপলক্ষে গ্রামের দিকে বেশ অনেক রকমের পুজো হয়, তো সেই পুজোর নিয়মগুলো দেখতে আমার মেন যাওয়ার ইন্টেনশন ছিল। আর আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেই পুজোর নিয়মগুলো তুলে ধরার, যে কী কী নিয়মের পুজো হয় গ্রামের দিকে। আর এখন বাজে ওই সকাল 11টা বা 11:30। আমার ট্রেন ধরার কথা ছিল 10:30টার সময়, কিন্তু আমি সেই ট্রেনটা অবভিয়াসলি আজকে আর পাবো না। তাই আমি এখন 12টার ট্রেনটা ধরার চিন্তা ভাবনা করছি বারাসাত থেকে। কিন্তু আমার মনে হয় না আমি সেটাও পাবো, কারণ অলরেডি এখনই 11:30 যেহেতু বাজে, 12টার মধ্যে আমি কোনো মতে স্টেশনে পৌঁছাতে পারবো না। আর কথা বলে লেট করবো না, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। চলো এবার গাড়িটা নিয়ে এগোনো যাক আমার স্টেশনের দিকে। মধ্যমগ্রাম বারাসাত থেকে হাসনাবাদের ট্রেন প্রায় 1 ঘন্টা পর পর। 12টা 15 ট্রেনটা তো আমি মিস করেছি। তারপরে আমি যে ট্রেনটা এখন উঠেছি সেটা ওই 1টার দিকে ছিল। আর ট্রেনে উঠেই দেখলাম ফ্রেশ জয়নগরের মোয়া বিক্রি হচ্ছে, তাই একটা জয়নগরের মোয়া তার সাথে একটা দিলখুশ কিনে নিয়েছিলাম মাসির বাড়িতে নিয়ে যাব বলে। প্রথমে ট্রেনটা একটু ভিড় থাকলেও পরে ওই 4-5টা স্টেশন ক্রস করার পর কিন্তু ট্রেনটা বেশ ফাঁকাই হয়ে গেছিলো। আর আমি পেয়ে গেছিলাম একদম জানলার ধারে সিট, মানে আমার সব থেকে পছন্দের সিট। তাই জানলার ধারে সিটে বসে গ্রামের দৃশ্য উপভোগ করতে করতে আমি চলে যাচ্ছি আমার মাসির বাড়ির দিকে। আর দেখো কি ভালো দেখতে লাগছে বাইরের ওয়েদারটাকে, বেশ সুন্দর হালকা রোদ, তার সাথে এরকম ফাঁকা মাঠ, জল, চাষবাস, দেখে কি ভালো লাগছে না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করার পর ট্রেনে আর বাইরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেছি বসিরহাট স্টেশন। আর আমি এখানে যেহেতু অনেক বছর পর আসছি আর এই প্রথমবার একা আসছি, তাই কিছুই চিনতাম না। তাই বারবার আমি আমার মাসির মেয়েকে, মানে আমার বোনকে ফোন করে গাইডলাইন দিচ্ছিলাম যে কীভাবে যেতে হবে ওদের বাড়িতে। তাই ও আমাকে যেভাবে ডিরেকশন দিচ্ছে আমি সেভাবেই চলে যাচ্ছি এখন ওদের বাড়িতে। মানে বসিরহাট স্টেশন থেকে বেরিয়ে ধরে নিয়েছি টোটো, তারপর সেই টোটো করে এখন চলে যাচ্ছি ওদের একটা অন্য জায়গায়। আমার জায়গাটার নাম সত্যিই মনে নেই। তোমরা যদি কেউ হাসনাবাদ লাইনে মানে বসিরহাটের দিকে থেকে থাকো, তোমরা কি চিনতে পারছো এটা কোন জায়গা? চিনতে পারলে আমাকে একটু কমেন্টে জানিয়ে যাও। ওখান থেকে আবার নিয়ে নিয়েছি একটা অটো। এবার যাচ্ছি আমি ওদের বাড়ির একদম কাছে, মানে ওদের যে লোকেশন আছে সেই লোকেশানেই। আর রাস্তাটা দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন, আর কত সুন্দর রাস্তা। চারিদিক থেকে শুধু নদী দেখা যাচ্ছে রাস্তার উপর থেকে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা একটানা জার্নি করার পর অবশেষে পৌঁছে গেছি আমি আমার ডেস্টিনেশনে। আমার মাসির মেয়ে আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছে, কারণ আমি যেহেতু বললামই অনেক বছর পরে সে প্রথমবার একা এসেছি, কিছুই চিনতাম না, হয়তো হারিয়েই যেতাম এই গলিগালার মধ্যে দিয়ে যেতে যেতে। তাই ও আমার জন্য ওয়েট করছিল। মেন রোড থেকে ওদের বাড়ি প্রায় 20-30 মিনিট ভেতরে, মানে হাঁটা পথে গেলে তো 1 ঘন্টা হয়ে যাবে। আমি তো ওর সাথে সাইকেলে করে গেছিলাম, আর রাস্তাটা ছিল খুবই খারাপ। এখন বাজে ওই বিকেল 4টে মতো, আর আমি আর আমার বোন আবারও চলে যাচ্ছি ওদেরই বাড়ির পাশের একটা জায়গায় ঘুরতে। দেখো কি সুন্দর গ্রামের রাস্তা, তার পাশে চারিদিকে এত গাছ আর জল আর ভেরি। আর ওই কিন্তু সাইকেলটা চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি ওকে অনেকবার বলেছিলাম দে, আমি সাইকেল চালাচ্ছি, কিন্তু ও আমাকে বললো না তুমি পারবে না, আমায় দাও আমি চালাচ্ছি। কারণ গ্রামের দিকের রাস্তা একটু খারাপ তো ছিলই, আর সব থেকে মেন অচেনা অজানা রাস্তা। তাই ওই আমাকে সাইকেলে করে চাপিয়ে নিয়ে এসেছিলো এই জায়গাটায় ঘুরতে। আর এই যে নৌকোগুলো দেখছো, এই নৌকোগুলো পেরিয়ে ওই পারে গেলে তারপরে কিন্তু আমাদের বাড়িও যাওয়া যায়। আর আমি কিন্তু মাসির বাড়ি ওই 3-3:30-র মধ্যে পৌঁছে গেছিলাম। তারপরে সেখানে গিয়ে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে একটু বিশ্রাম নিয়ে আমি আর আমার বোন মানে মাসির মেয়ে বেরিয়েছিলাম এই জায়গাগুলোকে দেখতে। আর দেখো খেয়াগাঙের পাশে কি সুন্দর একটা ছোট্ট মতো পার্ক। সেখানে কিন্তু নাগরদোলা রয়েছে, স্লিপ রয়েছে, মানে সব কিছুরই ব্যবস্থা রয়েছে ছোটোখাটো করে বাচ্চাদের খেলার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। এর পাশেই কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন শ্মশানঘাট রয়েছে, যদিও সেই শ্মশানঘাটটা নিয়মিত ব্যবহার করা হয় না, ওই আশেপাশের গ্রামের লোকজনদের জন্যই শ্মশানঘাটটা ব্যবহার করা হয়। আর তার ঠিক পাশেই কিন্তু প্রচুর পিকনিক পার্টি আসে প্রত্যেক শীতে এরকম সময়। মাত্র 200 টাকার বিনিময়ে কিন্তু এখানে তোমরা ওপেন পিকনিক করতে পারবে, কোনো রকম বাধা ছাড়া। চারিদিকে শুধু জল, ক্ষেত, আর এরকম তো সুন্দর ছোট্ট পার্কের ব্যবস্থাও রয়েছে। তাই তোমরা যদি কেউ এরকম শীতের দিনে পিকনিক করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটায় যেতে পারো। তারপর আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেলে এখন বাজে 5টা। আমরা চলে এসেছি বাড়ির একদম কাছে, মানে মাসির বাড়ির কাছে। এখানে এসে দেখলাম আমার মাসির ছেলে মানে আমার ভাই র্যাকেট খেলছে, তাই ওর থেকে র্যাকেটটা নিয়ে আমিও লেগে পড়লাম খেলতে। যখন আমি র্যাকেট খেলছিলাম আমার ভাইকে বলেছিলাম তুই একটু আমাদের ভিডিওটা করে দে। আর ওকে দেখো, ও এদিক ওদিক করেছে আমার ফোনটাকে হাতে নিয়ে, পুরো ভিডিওটা কেঁপে গেছে। আর আমাকেই ফোকাস করিনি, বাদবাকি সব কিছু ফোকাস করেছে।
এখন বাজে ওই সন্ধ্যে 5:30 মতো। আর আমাদের তো বললামই যে গ্রামের দিকে একটা পুজো হয়, মানে পৌষ পার্বণের ঠিক আগের দিন কিছু একটা বামুনি পুজো বা এরকম কিছু একটা নাম, আমার ঠিক নামটাও মনে নেই জানো তো। আর পুজোটা কিন্তু আমার বোনই করছে, মানে তুলসী মঞ্চে এসে শাক ভাজানো, ধূপ ধুনো দেওয়া, তার সাথে অনেকগুলো আমের পল্লব থাকবে আর অনেকগুলো ধানের শীষ থাকে। ওই আমের পল্লবগুলোর ভেতরে ধানের শীষগুলোকে ভরে খুব ভালোভাবে পেঁচিয়ে বেঁধে রাখা। পুজো করতে করতে দেখো একদম সন্ধে হয়ে গেছে আর অন্ধকার নেমে এসেছে গ্রামের বুকে। আর এখানে কিন্তু পুজোর প্রস্তুতি তুঙ্গে একদম চলছে জোর কদমে। আর এখন দেখো তুলসী মঞ্চে প্রদীপ দেখানো হচ্ছে, ধূপ তো আগেই ধরানো হয়ে গেছে। ধানের শীষ বাঁধানো যে আমের পল্লবগুলো ছিল সেগুলো তুলসী মঞ্চে, ঠাকুর ঘরে, বেডরুমে, আরও বিভিন্ন জায়গায় দেখলাম রেখেছে। আর তার ঠিক চারিপাশ থেকে এইভাবেই চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে। এইরকমই ছিল কিছুটা নিয়ম এই পুজোর। তোমরা পুজোর নামটা যদি এক্স্যাক্টলি কেউ জেনে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি শুনেছিলাম নামটা, কিন্তু বিশ্বাস করে একদম আমি ভুলে গেছি। আর তোমরা কারা কারা এই পুজোটা করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। পৌষ পার্বণে পিঠে না হলে হয় বলো? তাই সন্ধে সন্ধে মাসি এখানে পিঠের সব জোগাড়যন্ত্র করতে শুরু করে দিয়েছে। কোনো দোকান থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে কিন্তু পিঠে হচ্ছে না, এই পিঠেগুলো কিন্তু সম্পূর্ণ তৈরি হচ্ছে একদম বাড়িতে গুঁড়ানো চাল দিয়ে। পাগল পাগলামো করছে দেখা, এটা কি হচ্ছে, কি হচ্ছে এগুলো পাগলামো? হ্যাঁ, এখানে পাটি সপটা আর তেলের পিঠে একদম রেডি হয়ে গেছে। আর পাটি সপটাটা খেতে জাস্ট দারুণ হয়েছিল। আর একজনকে তো দেখলেই পিঠে হচ্ছে দেখে কীরকম পাগলামো শুরু করে দিয়েছিল খাবার জন্য। খায় না কিন্তু বেশি, শুধুই দেখেই লাফালাফি শুরু করে দেয়। ছিঁড়ি দেখা নাটক করে খাচ্ছে। ভালো আছে, ছবি তুলছে বলো, লোকে দেখলে কি বলবে। গরম। আজ হচ্ছে 15ই জানুয়ারি আর এখন বাজে ওই সকাল 8:30-9টা। আমি ঘুম থেকে উঠে বেরিয়েছিলাম একটু পাড়ার দিকে হাঁটতে, কারণ সুন্দর রোদ বেরিয়েছিল, বাড়ির বাইরেটা দেখলাম, ঘরের ভেতর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। হাঁটতে হাঁটতে দেখো চলে এসেছি একদম খেয়াগাঙের পাশেই, মানে মাসির বাড়ি থেকে হয়তো হাঁটা পথে 2 মিনিট কিংবা 1 মিনিট লাগে এই খেয়াগাঙের পাশ থেকে আসতে। আর আশেপাশে দেখো আমার পেছনে যা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব শাখা আলু চাষ। আর এই হচ্ছে গাং। আজ থেকে 8-10 বছর যখন আগে এসেছিলাম তখন ওই প্রথম প্রথম এই গাঙের ধারগুলোকে বাঁধানো হয়েছিল। সবাই গিয়ে বিকালে বসে এখানে আমরা আড্ডা মারতাম, গল্প করতাম। কিন্তু এইবার গিয়ে দেখলাম গাঙের ধারগুলো বেশ নোংরা হয়েছে। নোংরা মানে অনেক লোকই এসে এখানে ঘুঁটে গোবর দিয়ে রেখে দিয়েছে, যাতায়াতের জন্য কাঠ পাতা সব পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আসলে মানুষই না জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না। যেহেতু এত বছর পর মাসির বাড়িতে এসেছি তাই সারাদিন আমাকে কোনো কাজবাজি করতে হয়নি। সারাদিন শুধু আমি খেয়েছি ভালো মন্দ আর ঘুমিয়েছি আর ঘুরেছি। আর এখন বাজে ওই সন্ধ্যে 7টা মতো। আবারও দেখো আজকেও শুরু হয়ে গেছে পিঠে পুলির জোগাড়। মেশো নিয়ে চলে এসেছিলো একটা নারকেল, আর মাসি এখানে দেখো বাড়িতে গুঁড়ানো চাল দিয়ে আবার বানিয়ে দিচ্ছে আজকে দুধ পুলি। আর এই দুধ পুলিটাও খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আজকে সারাটা দিন যেহেতু এই গাঙের ধারে বসেই কেটে গেছে, নতুন করে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি বা কিছু করিনি, তাই তোমাদের সঙ্গে আজকে সারাদিনের ভিডিও আর শেয়ার করা হলো না। আমার ছোটো মাসির বাড়ির ঘোরার এই 2 দিনের ভিডিওর পার্ট 1টা আজকে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। পার্ট 2-এ মানে আমি আর লাস্ট 2 দিনে কী কী করেছি সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব।